5 বছরের বাবুকে রেখে সীমা মারা যেতে বাধ্য হয়ে উষাকে বিয়ে করে রণজিৎ। উষা খুবই গরিব ঘরের মেয়ে। রণজিৎ শাড়ি গয়না এমনকি উষার বাবার হাতে মোটা কিছু টাকা দিয়ে ঘরে আনে উষাকে। সে ভেবেছিল উষা তার মাহারা সন্তানকে মায়ের মতো বুকে টেনে নেবে, কিন্তু কিছুদিন যাবার পর তার ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে উষা খুব লোভী, তার সোনার দোকান আর টাকা আছে বুঝেই উষা তাকে বিয়ে করেছে। বাবুকে দেখতে হয় তাই দেখে, কোনো মতে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়। বাবু স্কুলে ও রণজিৎ দোকানে বেরিয়ে গেলে সীমা বাপের বাড়ি চলে যায়। বিকেলবেলা বাবুকে স্কুল থেকে এনে সকালে ঠান্ডা ভাত দুধ দিয়ে খাইয়ে টিচার এলে তার কাছে পড়তে বসিয়ে নতুন ফোন নিয়ে বসে থাকে। টিচার পড়িয়ে গেলে বাবু সেখানেই ঘুমিয়ে থাকে। রণজিৎ আসার সময় হলে কোনো মতে রান্না সেরে নেয়। বাবু এতটাই এই বয়সে বোঝে যে কোনোদিন বাবার কাছে নালিশ করে না। একদিন রণজিৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। উষা অবাক হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে কমল আসেনি, তার উপর বৃষ্টি পড়ছে, তাই দোকান বন্ধ করে দিলাম। বাবু কোথায়? উষা বলে, সে রোজের মতোই ঘুমোচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, ডেকে ডেকে খাওয়াতে হবে। তা তুমি তো ওর পড়া হয়ে গেলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারো। অত তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো না। রণজিৎ সেদিনই সব বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। সেদিনের পর থেকে সেই বাবুকে ঘুম থেকে তোলে, খাওয়ায়, ঘুম পাড়িয়ে দেয়। উষা যখন ইচ্ছা রণজিতের দোকানে যায়, শোকেস থেকে পছন্দের গয়না নিয়ে নেয়। একদিন রণজিৎ দোকানে ছিল না। ফিরে এসে জানতে পারে উষা সেদিনও একজোড়া কানপাশা আর গলার চেন নিয়ে এসেছে। সেদিন রাতে রণজিৎ বাড়ি এসে দেখে উষার মা এসেছে। তার দোকানের গয়না তার শাশুড়ির কানে গলায়। উষা বলে, মায়ের কান গলা খালি ছিল তাই মাকে দিয়েছি। রণজিৎ কিছু বলে না। খেতে বসে রণজিৎ দেখে উষার আর ওর মায়ের পাতে 2 বাটি মটন, তার আর তার ছেলের পাতে 5 মিশালি সবজি ও রুটি। উষা বলে, তোমরা তো মটন খাও না তাই। রণজিৎ বলে, ছেলেকে তো ডিম করে দিতে পারতে। উষা বিরক্তির সুরে বলে, কত রান্না করব? রণজিৎ দেখে ছেলে মাথা নিচু করে কোনো মতে খাচ্ছে। তার চোখে জল আসে, কষ্টে বুকটা ফেটে যায়। সে বলে, বাবু তুই একটু বস, আমি তোর জন্য ডিম ভেজে আনছি। সেদিন থেকে রণজিৎ ছেলেকে স্কুলে দিতে যাবার পথে ভালো টিফিন কিনে দিতে শুরু করে। ও দেখেছে উষা বাবুর টিফিনে কেক বিস্কুট ছাড়া কিছুই দেয় না। রাতেও বাবুর পছন্দের জিনিস কিনে আনে। উষা বাবুকে সৎ ছেলে ভাবলেও বাবু কিন্তু তা ভাবে না। রণজিৎ তার জন্য ভালো খাবার কিছু কিনে আনলে বাবু তার মা বাবাকে ভাগ করে দিয়ে তবেই খায়। দেখতে দেখতে কেটে যায় 5-5টা বছর। ইতিমধ্যে বাবুর একটা ছোট ভাই এসেছে। উষা এখন তাকে নিয়ে সর্বদা ব্যস্ত। রণজিৎ এখন একটা দিন রাতের লোক রেখেছে। পারুল মাসি কিন্তু বাবুকে খুব ভালোবাসে। বাবুর পছন্দের রান্না করে দেয়, বাবুকে খাইয়ে দেয়, গল্প বলে, এমনকি রাতে তার ঘরেই তাকে গল্প বলে ঘুম পাড়ায়। বাবু কয়েকদিনের মধ্যেই তার মার অভাব ভুলে যায়। দেখতে দেখতে বুকান বাবুর ছোট ভাই বড় হয়। বাবু সাধারণ স্কুলে পড়লেও বুকানকে উষা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে রণজিৎকে বাধ্য করে। বুকান উষার প্রশ্রয়ে জেদি ও বদমাস ছেলে তৈরি হতে শুরু করে। দাদাকে সে বড় বলে সম্মান তো দেয়ই না, উল্টে দাদার স্কুলটা বাজে বা দাদার বন্ধুরা গরিব তা সবসময় বলে। রণজিৎ বারণ করলে সে বলে, মা তো বলে তাই বলি। উষাকে কিছু বললে সে বলে, যা সত্যি তাই বলেছি। আমার বুকানের বন্ধুরা দেখো কত বড় লোক। বুকানের বন্ধুদের মায়ের সাথে উষারও বন্ধুত্ব হয়েছে। উষা এখন রণজিতের কাছ থেকে সব সময় অনেক অনেক টাকা চায়। নিত্য নতুন শাড়ি ও গয়নার চাহিদাও তার আগের থেকে বেড়ে গেছে। একদিন বাবু স্কুল থেকে ফেরে জ্বর নিয়ে। উষা বুঝতে পেরেও তার বন্ধুদের সঙ্গে সিনেমায় চলে যায়। পারুল তাকে হাত মুখ ধুয়ে খাবার খাইয়ে রণজিৎকে ফোন করে। রণজিৎ ডাক্তার নিয়ে আসে। পারুল বাবুকে ওষুধ খাইয়ে মাথার কাছে বসে থাকে। জ্বর কমলে বাবু ঘুমোলে সে রাতের রান্না সারে। বাবুর জন্য স্যুপ তৈরি করে মাথার কাছে বসে থাকে। রণজিৎ বারে বারে এসে বাবুকে দেখে যায়। উষা কিন্তু একবারও খবর নেয় না। মাঝরাতে বাবু পারুলকে মা মা বলে জড়িয়ে ধরে। পারুলের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
মা হতে না পারার অপরাধে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। পারুল বাবুকে বুকে জড়িয়ে আদরে আদরে ভরিয়ে দেয়, তার ঘুম ভাঙিয়ে তাকে খাইয়ে ওষুধ দিয়ে সারা রাত দু চোখের পাতা এক করে না। বাবু কলেজের সেকেন্ড ইয়ারে ওঠার পরপরেই রণজিৎ অসুস্থ হয়ে পড়ে। বাবু পড়ার সাথে সাথে বাবার দোকানের কাজেও সাহায্য করে। বুকান উচ্চ মাধ্যমিক পাশ করে বিদেশে পড়তে যাবার বায়না করে। রণজিৎ বলে, আমি অত টাকা কোথায় পাবো? শুধু পাঠালেই তো হবে না, মাসে মাসে অত খরচ। উষা বলে, আমি কিছু জানি না, তুমি কিভাবে কি করবে সে তোমার ব্যাপার। বুকানের সব বন্ধুরা যাচ্ছে, ওর মন খারাপ, আমি মা হয়ে কিছুতেই বারণ করব না। বুকান বিদেশে চলে যায়। রণজিৎ চিন্তায় চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়ে। কয়েক বছর পরে হঠাৎ করে সে মারা যায়। বুকানকে জানানো হলে সে বলে, আমি এখন কি করে যাব? দাদা যা করার করুক। বুকান ফোন করাও বন্ধ করে দিয়েছে। যখন টাকার প্রয়োজন হয় তখনই ফোন করে টাকা পাঠাতে বলে। উষা বুকানকে একদিন ফোন করে বলে, বাবা, কত মাস হয়ে গেল তোকে দেখিনি, দুদিনের জন্য কি আসতে পারিস না? বুকান বলে, এদেশের সুখ ছেড়ে আমি যেতে চাই না। উষা বলে, তাহলে তুই পাশ করে একটা চাকরি নিয়ে আমাকে তোর কাছে রেখে দিবি, তাহলে খুব ভালো হবে, আমরা মা ছেলেতে মিলে থাকবো। শুনেই বুকান বলে, মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে এখানে আনলে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে? এখানে যারা থাকে তারা তোমার মতো গাইয়া নয়, শুধু দামি দামি শাড়ি গয়না পরলেই হয় না, বুঝতে পেরেছ? উষার নিজের ছেলে এমন কথা বলবে তা তিনি কোনো দিন বিশ্বাস করতেই পারেননি। এত বড় দুঃখের কথা কাউকে বলতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘুরে পড়ে যায়। পারুল দেখতে পেয়ে তাকে ঘরে এনে শুইয়ে বাবুকে ফোন করে। কিছুদিন পর বাবু মাকে টোস্ট, ডিম সেদ্ধ, হরলিক্স খাইয়ে নিজে খেতে বসে। উষা আস্তে আস্তে ঘরের বাইরে আসে। বাবু দেখতে পেয়ে বলে, মা, তুমি বাইরে এলে কেন? ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে আর ভালো ভালো খেতে বলেছে। উষা বাবুর পাশের চেয়ারটায় বসে পড়ে। বাবুর হাতের থালার দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, এ কি পারুলদি, তুমি বাবুকে শুধু আলু ভাতে দিয়ে ভাত দিয়েছ কেন? বাবুকে মাছ বা ডিমের ঝোল করে দাওনি? একটু তাড়াতাড়ি রান্না করতে পারো না? ছেলেটা সারাদিনের জন্য দোকানে যাবে। পারুল বলে, বৌদি, এতদিন পর তোমার চোখে পড়ল? বাবু বলে, পারুল মাসি, তুমি এখান থেকে যাও তো। উষা বাধা দিয়ে বলে, পারুলদি, তুমি কি বলছো? বাবু বলে, না মা, কিছু না, তুমি ঘরে চলো তো। পারুল বলে, আজ আমি বলবই। শোনো বৌদি, যেদিন থেকে দাদা মারা গেছে তারপর থেকে বাবু আর আমি শুধু আলু ভাতে আর ভাত খাই। দোকান থেকে যে আয় হয় তা তোমার ছেলেকে মাসে মাসে টাকা পাঠিয়ে সংসার খরচের জন্য কিছু রেখে তোমার হাতে তুলে দেয়। অল্প টাকায় যেটুকু ভালো মন্দ রান্না হয় সেসব শুধুমাত্র তোমার জন্য। উষার দু চোখ জলে ভরে ওঠে। সে আস্তে আস্তে ঘরে চলে যায়। বাবু বলে, এটা তুমি ভালো করলে না পারুল মাসি। পারুল বলে, বেশ করেছি, এত বছর ধরে তো দেখে আসছি ও মানুষ হলো পাষাণ, তা না হলে যে ছেলেকে বুকে আঁকড়ে রাখবার কথা তাকে কি না। আহ পারুল মাসি, তুমি থামো না, মা শুনতে পাবে। মার শরীরটা ভালো না, তুমি যাও, মার জন্য দুপুরের রান্নাটা করো। ভাত খাবার পর ফলগুলো দিতে ভুলো না। বাবু বেরোবার জন্য তৈরি হয়ে মা আসছি বলতে যাবে, দেখে উষা একটা ব্যাগ নিয়ে কোনো মতে ঘর থেকে বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবু মাকে ধরে। এ কি, তোমার হাতে কি? তুমি বসো তো, বলে উষাকে খাটে বসিয়ে দেয়। উষা ব্যাগ থেকে অনেকগুলো গয়না বের করে বাবুর সামনে রাখে। এগুলো? উষা বলে, এইসব গয়নাগুলো আমি তোর বাবার দোকান থেকে এনেছিলাম, এগুলো সব তুই দোকানে নিয়ে যা। কিন্তু মা, এগুলো তো তোমার। না বাবা, আমি ভীষণ লোভী ছিলাম, এগুলো কোনোটাই উপহার নয়, আমি গয়নার লোভে দোকান থেকে নিয়ে আসতাম। আজ এইগুলো সব তুই দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দে। আর একটা কথা, আজ থেকে বুকানের যেটুকু টাকা প্রয়োজন সেটুকু পাঠাবি, আমি ফোন করে বলে দেব। পাশ করেই যেন চাকরি নিয়ে নেয়। বিয়ে তো ও বলেই দিয়েছে ও ওর পছন্দের মেয়েকে বিয়ে করবে। পারুলদি, ও পারুলদি, ডাকছো বৌদি? শোনো পারুলদি, আমি আমার বড় ছেলের বিয়ে দেব, আজ থেকে তুমিও খোঁজ রাখো। আর একটা কথা পারুলদি, মনে রাখবে, আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমাদের একটাই দাবি,
যে আমাদের ঘরে আসবে সে যেন বাবুর দুই মাকে সমানভাবে ভালোবাসে। তুমি কি সব বলছো বৌদি? আমি ঠিকই বলছি পারুলদি। আমি যে সৎ মা, বাবুর তো নিজের মা হয়ে উঠতে পারিনি, কিন্তু তুমি যে বাবুকে তোমার স্নেহে যত্নে বড় করে তুলেছ, তোমার মূল্য বাবুর কাছে কি কম? তুমি কি বাবুর মা নও?